নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। চারিদিকে নির্বাচন নিয়ে আলাপ, নির্বাচনে কে সামনে আসছে কি নিয়ে তা নিয়ে এখন আলোচনা চলছে। গণভোটের প্রসঙ্গ কার কি অবস্থান সেটি নিয়েও কথা চলছে। এই সময় এসে খুবই মজার ব্যাপার, ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর শাহাদাত হোসেনের কাছে জানতে চাইবো যে ইউনূস সাহেব আজকে বলেছেন যে পত্রিকার খবরে প্রকাশ ওদেরকে সংযত হইতে, নাইলে উনি নাকি পদত্যাগ করবেন। একটি পদত্যাগ, এই ব্যাপারটা একটু। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। দর্শক, এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্ট্যাটাসে সয়লাভ হয়ে গেছে। পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই, কোনো কোনো গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন। এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত 9 মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে, তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে। সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে, সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে। তার প্রমাণ তো আমরা পেলাম গত 21শে মে বুধবার। এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেনাপ্রধান সেটিতে রাজি হননি। এর সাথে আরও যে বিষয়টি এসেছে, বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন, সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সব কিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে। তার মানে তো আমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা একবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, এটি তিনি উপলব্ধি করতে পারছেন কিনা সেটাই বড় বিষয়। এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন। তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন, এটি তো আমরা বলে আসছি। তিনি নোবেল লরিয়েট, তার ক্ষমতার প্রতি লোভ ছিল, এটি অনেকেই বলেন, কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে, কুক্ষিগত করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি নির্বাচন ইস্যুতে এখনও কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন। তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টার অ্যাবসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন এমন একটা অবস্থা। তিনি সবসময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কী বোঝান। এবং সর্বশেষ তিনি বললেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে সব কিছু করার। এই যে হঠকারী বক্তব্য, আগ্রাসী বক্তব্য, এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না, নেওয়ার কথাও নয়। এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। মবতন্ত্র কায়েম হয়েছে, মৌলবাদের উত্থান ঘটছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুমার ঝুলির গল্পর মতন গাল ভরা গল্প, সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি। এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকেছিলেন। বিশেষ করে করিডোর দেওয়ার বিনিময়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটি পরিকল্পনা ছিল, এরকম অনেকের ধারণা। কেউ কেউ প্রশ্ন করছেন তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে, সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে, যে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না, নো ব্লাডি করিডোর বিজনেস, এই শব্দগুলো সেনাপ্রধান উচ্চারণ করেছেন। অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধিদের কানে গেছে, তারা কি তাহলে সমর্থন তুলে নিল ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি?
পাশাপাশি এখন বিষয়টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের ভালোটা খুব ভালো বোঝেন, এর আগে বলছিলাম। তার একটি বড় প্রমাণ তো আমাদের সামনে রয়েছে, মোহাম্মদ ইউনূস সরকারের সময় যখন তার নেতৃত্বে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটল, নাগরিক শক্তি, যাদের পরামর্শে তিনি এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন, একটা সময় যখন দেখলেন তিনি খুব জুৎসই কিছু করতে পারছেন না, সেই পরামর্শকদের সাথে কোনো ধরনের পরামর্শ ছাড়াই তিনি হঠাৎ করে সব কিছু ছেড়ে ছুড়ে দিলেন। এবং এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি, সুযোগ এলে বা যখন সুযোগ মনে করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি তার নিজের জগতে ফিরে যাবেন। এবং এটিই হওয়ার কথা, এটিই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা কথা, একটা আওয়াজ, একটা আলোচনা সারা দেশের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেটা হলো ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ করতে যাচ্ছেন না, হয় চাচ্ছেন। কেন চাচ্ছেন? যে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন, উনি হতাশ হয়ে যাচ্ছেন। কালকে সন্ধ্যার পর থেকে আমাদের কাছে আসলো কিভাবে? বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু এই নিউজটার, এই ইনফরমেশনটার প্রধান এবং প্রথম সূত্র কে? প্রথম সূত্র হচ্ছে মিস্টার নাহিদ ইসলাম। উনি একসময় ইউনূস সাহেবের ক্যাবিনেটের মেম্বার ছিলেন। উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন এবং পরবর্তী সময়ে উনি এনসিপি নামক যে পার্টিটা গঠিত হয়েছে, যেটাকে অনেকে কিংস পার্টি বলেন, সেই এনসিপির বর্তমানে প্রধান ব্যক্তি উনি প্রধান মুখ। তো এনসিপির নেতা বলেছেন, আমি কালকে থেকে এটা অপেক্ষা করছিলাম, গত 9-10 মাসে উনি যে কাজটা করেছেন, কি কাজটা করেছেন? আমি যদি বলি মোটা দাগে, উনি দেশটাকে বিভক্ত করেছেন, দেশটাকে ভাগ করে দিয়েছেন। উনি কোথায় দেশটা শান্তির লক্ষ্যে দেশটাকে ঐক্যবদ্ধ করবেন তা করেননি, উনি দেশটাকে ভাগ করে দিয়েছেন। উনি মব ভায়োলেন্সকে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দিয়েছেন। মব ভায়োলেন্স যে কি পর্যায়ে পড়ছে আপনি চিন্তাও করতে পারবেন। আপনারা চিন্তা, আমি ভুল বললাম, চিন্তা করতে পারবেন না কেন? আপনারা তো দেখছেন, পৃথিবীর অন্য কোনো দেশের লোক চিন্তা করতে পারবে না আমাদের এখানে মব ভায়োলেন্সের নামে কি হচ্ছেটা কি। যে কোনো একজন লোকের দিকে আঙুল তুলে বললেই হলো সে স্বৈরাচারের দালাল, বললেই হলো সে স্বৈরাচারের দোষক, তাকে ধরে পিটাও মারো, কেউ কিছু বলবে না। এই বাস্তবতা হয়েছে। কয়েকদিন আগে দেখলাম ধানমন্ডিতে এক ভদ্রলোকের বাড়ি ঘেরাও করেছে কয়েকজনে, ঘেরাও করে বলছে উনি স্বৈরাচারের দোষা, তাকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ বলছে ওনাকে তো আমি অ্যারেস্ট করবো, কোন মামলায় করব? মবের যে লিডার সে বলছে আগে অ্যারেস্ট করেন, তারপর আমি যে মামলা দেব। ভাবুন কোন দেশে আছেন আপনি? এই দেশে চলেছে। তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, ওই মব যে করেছে সে, যে ওই ভায়োলেন্স করে, ভায়োলেন্সের নেতা যিনি তাকে ধরে নিয়ে গেছেন। এনসিপির আরেক নেতা যিনি তাকে ছাড়িয়ে এনেছে। মানে এনসিপি ওই মব ভায়োলেন্সকে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দিচ্ছে। আপনি এই কাজটা করেছেন, আপনি আর কি কাজ করতে দেয়নি আপনাকে বলেন তো দেখি? সবসময় এখানে এক ধরনের অস্পষ্টতা, এক ধরনের কুয়াশায় ঢেকে রেখেছেন আপনি নির্বাচন বিষয়টাকে। কেন? কোনো যুক্তি আছে? আন্দোলন হচ্ছে, আপনি একটা আন্দোলনও ভালোভাবে মেটাতে পারেন নাই। আন্দোলনগুলি যে হচ্ছে, মানুষের যে দাবি দেওয়া থাকবে না? এরকম দেশে, গরিব একটা দেশে মানুষের মধ্যে হাজার রকম দাবি দেওয়া আছে। দাবি দেওয়াগুলি যৌক্তিক কি অযৌক্তিক কখনো বিবেচনা করে দেখেছেন? কেবল আপনি দেখছেন যে এনসিপি কোনো দাবি নিয়ে আসে কিনা। এনসিপি দাবি নিয়ে আসলে সেগুলো সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এনসিপি ছাড়া আর কারো দাবি কোনো বাস্তবায়ন হচ্ছে না। এই যে এখন যখন আমি কথা বলছি, এখনো তো শহীদ মিনারে দেখলাম পল্লী বিদ্যুতের কয়েক হাজার লোক গত 3 দিন ধরে বসে আছে। আপনি জিজ্ঞাসা করেছেন তারা কেন বসে আছে? ওই যে কয়েক হাজার ফ্যামিলি, তাদের দাবির কোনো যৌক্তিকতা আছে কিনা আপনি একবার বিচার করে দেখেছেন? দেখেননি। বিচার করার জন্য কোনো কমিটি করে দিয়েছেন? দেননি। আপনারা অপেক্ষা করছেন যে কবে তারা ওখান থেকে মিছিল করে যমুনার দিকে আসে। তারা কত আপনি কিছু করবেন না। যমুনার সামনে না আসলে আপনি হয় না। এই যে এতগুলি লোক মারা গেছে শহীদ, তাদের এখনো যাদের দেওয়ার প্রতিশ্রুতি দিতে পেরেছেন? পারেন নাই। এই যে এতগুলি লোক আহত হয়েছে, কয়েক হাজার লোক আহত হয়েছে, সবার সুচিকিৎসা করতে পেরেছেন? না, তাও পারেননি। আপনি কাজ করতে পারছেন না বলে হাহুতাশ করছেন, হুমকি দিচ্ছেন আমি পদত্যাগ করব। পদত্যাগ করে মানুষের সিম্পেথি আদায় করতে চাচ্ছেন। কেন? বীরত্ব কোথায়?
আপনার সঙ্গে বিরোধ হয়েছে বিএনপির সঙ্গে, বিরোধ হয়েছে কিছুটা আর্মির সঙ্গে। বিএনপি যা বলেছে সেটা আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন না, অথবা পারছেন না, অথবা আপনার ইচ্ছার বাইরে গেছে। ইশরাক একজন লোক একই কাজ করেছে। চট্টগ্রামের সিটি কর্পোরেশন ডক্টর শাহাদাতকে আপনার শপথ করিয়েছেন, সেই একইভাবে ইশরাক আদালতে রায় নিয়ে এসেছে, তাকে আপনি শপথ করতে দিচ্ছেন না। আপনার এক উপদেষ্টা তাকে শপথ করতে দিবে না। তার ব্যক্তিগত জেদ এই কারণে কাজ করছে, জেদ এবং অনভিজ্ঞতা আমি বলবো। আপনি সেটাকে সাপোর্ট করে বসে আছেন। আর্মির সেনাপ্রধান তার ঊর্ধ্বতনদের নিয়ে একটা মিটিং করেছেন। সেই মিটিংয়ে তিনি কী কী দাবি করেছেন, যে কথাগুলি বলেছেন, সেটা আপনার মন্দ কথাটা কোনটা, সে কথা আমি মনে করি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। উনি বলেছেন মোটা দাগে কয়েকটা কথা। একটা কথা হলো যে উনি করিডোর দেওয়ার বিপক্ষে বলেছেন। অন্যটা কি হয়েছে, রাখাইনে করিডোর দেওয়ার পক্ষে কে? আপনার ডক্টর খলিল, যার অতীত ইতিহাস নিয়ে নানা রকমের স্ক্যান্ডাল, ভালোভাবে পড়া যায় না, দেখা যায় না, দুর্গন্ধ চলায়। সেই খলিল সাহেবের বক্তব্য নিয়ে আপনি নাচতেছেন। খলিল সাহেবের দেশের প্রতি কোনো মায়া আছে? কিছু না, সে দুদিন পরে আবার চলে যাবে বিদেশে। তাকে বানাইছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার জন্য একটা পদ সৃষ্টি করেছেন আপনি। তো এটা নিয়ে আর্মি কথা বলবে না? যদি যুদ্ধ একটা লাগাই দেন, যুদ্ধ তো আর্মিকে করতে হবে, খলিল সাহেব তো যুদ্ধ করবে না। সে তো নিরাপদে ফ্লাইট ধরে আমেরিকা চলে যাবে তার ফ্যামিলির কাছে। তো হলোটা কি? আর্মি আর কি আপত্তি করেছে? আর্মি আপত্তি করছে মব ভায়োলেন্স নিয়ে। তো মব ভায়োলেন্স নিয়ে আপনি থামান না, মব ভায়োলেন্স তারা আপত্তি করতে পারে না। অন্যায়টা কি? আর বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এটা বিএনপিও চেয়েছে। বিএনপি চেয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এবং বিএনপি এই ইশরাক কাণ্ডকে কেন্দ্র করে যে সমস্ত অপকর্ম হয়েছে তার একটা প্রতিবাদ করে বলেছে যে আপনার দুইজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তাদের পদত্যাগ চেয়েছে। এটা কি রাজনৈতিক দাবি? মানা না মানা আপনার ব্যাপার। এবং এই ধরনের দাবি করলে আপনাকে পদত্যাগ করতে হবে, পদত্যাগের নাটক করতে হবে। আমরা জানি আপনি পদত্যাগ করবেন না, এই নাটকটাই করবেন।